আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ৪৬ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পরন্ত বিকেলের শেষ আলোটা তখন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, চারিদিকে হালকা কমলা আভায় ভরে গেছে। বাতাসে মিশে আছে গোধূলির নরম গন্ধ, পাখিরা গাছের ডালে ফিরে যাচ্ছে, আর দূরে মসজিদ থেকে মাগরিবের আজান পড়ার অপেক্ষায় যেন স্থির হয়ে আছে চারপাশ। পার্কের এক পাশে বিশাল একটা গাছ, তার নিচে দাঁড়িয়ে আছে রিশা আর আকাশ, দুজন দুজনার পাশে, অথচ মনে হচ্ছে দূরত্বটা অনেক বড়। রিশা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে, আকাশও নিস্তব্ধ, যেন ওই নীরবতার মধ্যে তারা একে অপরের অগণিত কথা শুনে নিচ্ছে, তবুও মুখে কোনো শব্দ নেই। অথচ এই সাক্ষাৎ তো ছিল কথা বলার জন্যই, মনের কথা বলার জন্য, কিন্তু কোথাও যেন জমে থাকা অজস্র অনুভূতি মুখে আসতে পারছে না। আধা ঘন্টারও বেশি সময় কেটে গেল, সূর্যের আলো ধীরে ধীরে হারিয়ে গিয়ে চারিদিকে মৃদু অন্ধকারে ঢেকে গেছে। পার্কের বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। ঠিক তখনই আকাশ ধীরে হালকা গলায় নীরবতা ভেঙে বলল, রিশা, আমি কিছু বলবো, চুপ করে শুনবে কথাগুলো। আকাশের কণ্ঠে এমন এক গম্ভীর্য আর কোমলতা মেশানো স্বর, যা শুনে রিশা হঠাৎ মাথা তুলে তাকালো তার দিকে। চোখের ভেতর চকচক করে উঠলো অদ্ভুত এক আলো। আমি কিছু কথা বলবো, এই কথাটুকু শুনে বুকের ভেতর হালকা ঝড় বইতে লাগলো। মনে হলো আকাশ কি তবে অবশেষে বুঝেছে তাকে, হয়তো আজ সবকিছু স্পষ্ট হয়ে যাবে। বুকের ভেতর দোল দিয়ে উঠলো আশার এক নতুন তরঙ্গ, কিন্তু সেই আশার বাতাস বেশিক্ষণ স্থায়ী হলো না। আকাশের পরের কথাগুলো যেন কাটার মতো বিঁধল রিশার হৃদয়ে। আকাশ ধীর গলায় বলল, আশা করি আমার কথাগুলো বুঝবে, কোনো রকম পাগলামি করবে না। তুমি জানতে চাইছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? এই প্রশ্ন শুনে রিশার চোখের ভেতর আলো আরো বেড়ে গেল, বুকের ভেতর কেমন এক মিষ্টি কাঁপুনি। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, চোখের দৃষ্টিতেই উত্তর পেতে চাইলো। আকাশ এবার আর থামলো না, অনেক দিনের বাধা কথাগুলো একসাথে বেরিয়ে আসছে তার হৃদয় থেকে। আকাশ বলল, তোমার সব ইচ্ছা আমি পূরণ করতে পারবো না রিশা, এটা সত্যি, কিন্তু একটা কথা মেনে নাও, আমি তোমাকে ভালোবাসি, কবে কখন জানি না। অনেক চেষ্টা করেছি যেন মনটা তোমার দিকে না যায়, কিন্তু পারিনি। না চাইতেও এই বেহায়া মন তোমার মায়ায় জড়িয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি রিশা, নিজের থেকেও বেশি ভালোবাসি। ভালোবাসি, এই শব্দটা আকাশের ঠোঁট থেকে বের হতে রিশার পুরো শরীর যেন বিদ্যুতের শিহরণ বইল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, ফুটে ফুটলো এক অদ্ভুত হাসি। মনে হলো তার সমস্ত পৃথিবী আজ আলোকিত হয়ে গেছে একটি শব্দে। যাকে সে এতদিন নিজের প্রাণ দিয়ে ভালোবেসেছে, যার জন্য কেঁদেছে, যন্ত্রণায় পুড়েছে, সেই মানুষ আজ নিজ মুখে বলছে ভালোবাসি। এই অনুভূতির রেশ ভাষায় প্রকাশ করার মতো নয়, এজন্য সমস্ত দুঃখের বিনিময়ে পাওয়া এক মুহূর্ত আনন্দ, যার ওজন মাপা যায় না। আকাশের কণ্ঠ থামছে না, সে আবারও বলল, দেখো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসাকে অস্বীকার করছি বারবার। নিজের মুখে বলছি তুমি অন্য কারো হয়ে যাও, আমার থেকে দূরে থাকো। জানি এটা নিষ্ঠুর শোনাচ্ছে, কিন্তু আমি তোমার ভালো চাই রিশা। আমি জানি আমার জীবনের বাস্তবতা কেমন। আমি তোমাকে সব সুখ দিতে পারবো না, তাই ভালোবেসেও তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছি না। তোমাকে হারাতে চাই না, তবুও ভালোবাসা আড়াল করছি তোমার ভালো চাওয়ার জন্য। এই কথাগুলো বলার সময় আকাশের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়লো। সে মুখ ফিরিয়ে নিল, রিশার সামনে দুর্বল হয়ে পড়তে চায় না। রিশা তৎক্ষণে স্থির হয়ে গেছে, চোখের জল থামছে না, বুকের কষ্টটাও না। রিশা কাপা কণ্ঠে হঠাৎ বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন, এই কথাটা শোনার পর আমার ভিতরের অনুভূতিটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি কল্পনাও করতে পারবেন না আমি কতটা আপনাকে অনুভব করি, কিন্তু আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন, অথচ নিজের করতে চান না। এটা কেমন ভালোবাসা? আপনি আমার ভালো চাইছেন, কিন্তু আমাকে চাইছেন না। এটা কি আশ্চর্য না? রিশার কথাগুলো শুনে আকাশ নিঃশব্দে মাথা নিচু করে ফেললো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। সে মনে মনে ভাবলো, এই মেয়েটা কখনো বুঝবে না, ভালোবাসা কখনো কখনো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আকাশ ধীরে বলল, খুব নরম কণ্ঠে, রিশা, তোমার চোখের জল আমার দুর্বলতা। আমি জানি তুমি বুঝতে পারছো না, কিন্তু রিশা বিশ্বাস করো, এই দূরত্ব, এই কষ্ট, এই ত্যাগ সবই ভালোবাসা। আর এদিকে তারা বাইক রাইডের পর রাজীব ভাইয়ের গাড়িটা দেখতে পাই। রাজীব ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিয়ে তারা দুজন রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। পথে নাফিসা বাইরের আবহাওয়া উপভোগ করছিল। কাছে মুখ টিকিয়ে দূরের পাহাড়, গাছপালা, রাস্তার ধারে ঝিরঝিরে বাতাসে উড়ে যাওয়া ধুলোয় ওর মন ভরে যাচ্ছিল। মাঝে মাঝে বই পড়ছিল সে। সাইমন নিজের হাতে বইটা ধরিয়ে দিয়েছিল, যেন ঘুরতে এসে নাফিসার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। খেয়াল খুশি আর যত্নের মিশেলে তার হালাল পুরুষটা। পড়তে পড়তে একসময় কখন যে নাফিসা ঘুমিয়ে পড়েছিল সে নিজেও টের পায়নি। চোখ মেলে দেখে চারপাশ পুরো অপরিচিত। একটা ছোট খোলা কটেজ, কাঠের তৈরি ছাউনি, চারপাশে নীরবতা, আর দূরের সমুদ্রের গর্জনময় শব্দ, বাতাসের নোনাগন্ধ, ঢেউয়ের আওয়াজে যেন এক সুর বাজছে, যেন বুঝতে দেরি হয় না ওরা কক্সবাজারে চলে এসেছে। আর সাইমন ওইটাকে এই রুমে রেখে গেছে। চোখ ঘুরিয়ে চারপাশে তাকিয়ে দেখে কোথাও সাইমন নেই। ঠিক তখন ওই দরজায় হালকা টুকা পরে একজন স্টাফ ভেতরে এসে বলে, স্যার বাইরে গেছেন ম্যাডাম, আমাকে বলেছেন আপনার দেখাশোনা করতে। নাফিসা নরম গলায় বলল, ঠিক আছে। তারপর মাথা নেড়ে ফ্রেশ হতে যাই। শাওয়ারের ঠান্ডা পানি গায়ে পড়তে যেন ক্লান্তি গলে যায়। বের হতেই হালকা কিছু খেয়ে নেই। তারপর ব্যাগ থেকে নিজের বইটা বের করে কাঠের বারান্দায় গিয়ে পড়তে বসে। সামনের পুরো সমুদ্র দেখা যায়, দিগন্ত পর্যন্ত নীল আর সাদা ফেনায় ভরা জলরাশি।
বাতাসের নরম ঠান্ডা ভাব চুলুরে এসে গায়ে ছুঁয়ে যায়। পেছনের নারকেল গাছগুলো আস্তে আস্তে দুলছে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। সারাদিন নাফিসা একা একাই কাটিয়েছে। সাইমন তাকে রেখে কোথায় গেছে সে জানে না। একবার ফোনে বলার প্রয়োজন বোধ করেনি। নাফিসা বই খুলে পড়তে থাকে। ঠিক মাঝে মধ্যে চোখ উঠে যায় সামনের দিকে। ঢেউ ভাঙার শব্দে মনটা যেন ক্রমে ক্রমে হালকা হয়ে আসে, এক অজানা শান্তিতে ভরে যায়। হাওয়া লাগতে লাগতে পাতা উল্টাতে উল্টাতে কখন যেন চোখের পাতা ভারী হয়ে আসে সে টেরই পায় না। বইটা কুলে খোলা পড়ে থাকে আর নাফিসা ঘুমিয়ে পড়ে সমুদ্রের মায়াবী সুরে, হাওয়ার নরম ছোঁয়ায় নিঃশব্দ বিকেলের নিস্তব্ধতার ভেতর। আর এদিকে দলের ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে আছে সাইফান। আর কয়েক মাসের মধ্যেই নতুন ভোট শুরু হবে, সেই নিয়মেই দলের ছেলেদের সঙ্গে আলোচনা করছে সে। আজকে মূলত এসেছিল ব্যানার পোস্টার কোথায় কোথায় লাগাতে হবে তার খোঁজ নিতে। সব কাজ শেষ হয়ে গেলে দলের ছেলেরা খাওয়ার জন্য আবদার করে বসে, তাই সাইফান সবাইকে নিয়ে পার্কের ভেতর এক পাশে বসে নাস্তা করতে লাগলো। হাতে হাতে নাস্তা বিলিয়ে দিচ্ছে, হাসাহাসি চলছে, রাজনীতির আলাপ জমে উঠেছে। এই সময় হঠাৎ সাইফানের ফোনে কল আসে। ফোনটা কানে ধরে সে একটু একপাশে গিয়ে কথা বলতে শুরু করলো। কথা শেষ করে যখন ফিরে আসছিল তখন চোখ পড়লো দূরে একপাশে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত মুখে। চোখ কুচকে ভালো করে তাকাতেই চিনে ফেললো ওটা জারিন। ওর মুখে অদ্ভুত এক দুশ্চিন্তা, ভ্রু কুচকানো, মনে হচ্ছে যেন কোনো বড় চিন্তায় আছে। সাইফান অবাক হয়ে নিজের মনে বলল, এই সময় এখানে চশমা কি করছে? সন্ধ্যা নামছে, একটু পরেই আজান হবে, পার্ক বন্ধ হয়ে যাবে, এরকম সময় একা একা এখানে দাঁড়িয়ে। ফোনটা পকেটে রেখে কপাল গুটিয়ে সাইফান জারিনের দিকে এগিয়ে গেল। ওদিকে জারিন বারবার আশেপাশে তাকাচ্ছে, মনের মধ্যে টেনশন। ওদের দুজনের ঝামেলা কি শেষ হলো নাকি আবার কিছু কথা হবে? তার উপর এই জায়গায় মশার বংশ বিস্তার যেন পুরোদমে চলছে। পা থেকে হাত কোথাও শান্তি নেই। একটা মশা এসে হাতের উপর বসতে জারিন বিরক্ত হয়ে অন্য হাত দিয়ে মারতে গেলে ঠিক তখনই পিছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। তারপর বলল, এই চশমা, ভোর সন্ধ্যাবেলা এখানে একা একা কি করছো? নিজে তো সাধু সন্ন্যাসীদের মতো চলে বেড়াও, তাই না? এত কিছু জানো অথচ এইটুকু জানো না সন্ধ্যাবেলা একা একা পার্কে দাঁড়ানো ঠিক না? জারিন চমকে ঘুরে তাকাতেই সামনে সাইফান, মুখে আগের মতোই বিরক্তি আর আত্মবিশ্বাস মিশে আছে। তারপর বলল, এই বেয়াদব অভদ্র লোক, চুপ করো। রাগে ফুসলাতে ফুসলাতে বলল জারিন, আপনার জন্য ওই মশাটা আমার রক্ত খেয়ে পালিয়ে গেল, মারতেও পারলাম না। সাইফান বলল, দিনকে দিন মোটু হচ্ছ। বেচারা মশাটা একটু রক্ত খেয়ে তোমার ডায়েটের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি কি ভাবছো চশমা, মশাটাকেও দুনিয়া থেকে বিদায় করবে? জারিন এবার রাগে গজগজ করতে লাগলো। তারপর বলল, এই লোকটার সাহস দেখো, এত খারাপ ব্যবহার করেও নির্লজ্জের মতো কথা বলতে এসেছে, আর এখন আমাকে মোটু বলছে, সাহস কত? জারিন আবারও বলল, এই নির্লজ্জ অসভ্য মানুষ, আপনার লজ্জা করে না আমার সঙ্গে কথা বলতে? এত কিছু হয়ে যাওয়ার পরও এত স্বাভাবিকভাবে কথা বলতে পারেন? আপনি আমাকে মোটা বলছেন? আমার হাইট আর ওজন একদম ঠিক আছে। আপনি বরং আপনার ওই সাদা চামড়া কিভাবে বাদামি করবেন সেটা ভাবুন। আপনাকে মোটেও বাঙালি বাঙালি লাগে না। সাইফান ভ্রু কুচকে রেগে গেল। তারপর বলল, এই চশমা, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বলছো? তার ঠোঁটে হালকা হাসি আর চোখে বিরক্তি। সাইফান আবারও বলল, আমার ফর্সা গায়ের রঙে কত মেয়ে ক্রাশ খায় জানো? এই সাদা চামড়ার জন্য সবাই পাগল হয়ে যায়, আর তুমি বলছো বাদামি হয়ে যায়? এত সুন্দর পোলারা কেউ এভাবে কথা বলে নাকি? সাইফান আবারও বলল, এই মুখ সামলে কথা বলো চশমা। আমি যদি অন্যায় করে থাকি আমি সরে বলেছি। যেখানে তোমারও সমান দোষ ছিল তবুও আমি ক্ষমা চেয়েছি। কিন্তু তোমার দেমাগ কমে না। আমার মতো সুন্দর ছেলে তুমি আর কোথাও পাবে না। মেয়েরা আমার উপর ক্রাশ খায়, আর আমি তোমার কাছে প্রথম চুমু পেয়েছি অমিত খাওয়ার সাথে। যদিও তিতামুখ তোমার, তাই বলছি আমার বিউটি নিয়ে কথা বললে এখানে দফা রফা করে দিতাম তোমার। জারিন চোখ উল্টে বিরক্তির হাসি নিয়ে বলল, আইসে ফাটাবাস বাজে বেশি। আর মেয়েরা যদি সত্যি আপনার উপর ক্রাশ খেত তাহলে এতদিনে একটা গার্লফ্রেন্ড পেতেন আপনি। যত সব ফাউল কথা বকেন, যান ভাগেন এখান থেকে। সাইফান গম্ভীর গলায় বলল, এই চশমা, ঠিক করে কথা বলো। আমি বলছি ভালো হবে না। মেয়েরা আমার উপর ক্রাশ খায় সেটা একদিন ভালো করেই বুঝবে, তখন জ্বলবে আর আমার পিছন পিছন ঘুরবে। আমি অভিশাপ দিলাম, একদিন আমার জন্য তুমি কাঁদবে, আমার উপরে ক্রাশ খাবে। আমিন। জারিন মুখ কুচকে বমি করার ভান করে বলল, বমি চলে আসছে। আমি আপনার উপর ক্রাশ খাবো? ইম্পসিবল। দরকার হলে রিক্সাওয়ালার উপর ক্রাশ খাবো, কিন্তু আপনার উপর না। থলাবিলাই কোথাকার। সাইফান হেসে বলল, তাই নাকি? তোমার চোখে আমি পড়বো কেন? ওই কানাদের ব্যাটারি চোখ দিয়ে যেটুকু দেখতে পাও তাতে রিক্সাওয়ালা মামাকেই ভালো করে দেখবে। তোমার ক্রাশ খাওয়ার জন্য রিক্সাওয়ালা মামাই পারফেক্ট। বলতে বলতে সাইফানের চোখ হঠাৎ পড়লো দূরে বিশাল গাছটার নিচে। আর এদিকে রিশা গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে অনুরোধ, কণ্ঠে কাঁপুনি। তারপর বলল, প্লিজ সবকিছু বাদ দিয়ে শুধু আমাকে নিয়ে ভাবুন। এসব হিসেব, এসব বাস্তবতা নিয়ে ভেবেন না। আমি আপনাকে চাই, শুধু এটুকু নিয়ে ভাবুন। আকাশ চুপ, ওর চোখে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জানে রিশার চোখের দিকে তাকালে নিজেকে দুর্বল করে ফেলবে, আর তার সঙ্গে রিশাকেও দুর্বল করে ফেলবে। সেই চোখে আশার আলো জ্বলে উঠবে, যে আলো কখনো পূর্ণ হবে না, তবুও একবার জেগে উঠলে নিভানো অসম্ভব। তাই সে দৃঢ় স্বরে বলল, এটা সম্ভব নয় রিশা। আমি তোমাকে বোঝানোর জন্য সবকিছু খুলে বলেছি, তুমি যাতে বুঝতে পারো, যেন পাগলামি না করো। কিন্তু তুমি। বাকিটা শেষ করার আগে রিশা আচমকা এগিয়ে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুক কাঁপছে, গলা ভিজে গেছে কান্নায়। হেঁচকে তোলা কণ্ঠে বলে উঠলো সে, প্লিজ প্লিজ আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি মরে যাব, আপনি ছাড়া অন্য কাউকে কল্পনায় আনতে পারি না আমি। আপনি কি আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন না? আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে কেন আমার কষ্টটা অনুভব করেন না?
আপনি যেটাকে আমার ভালো ভাবছেন সেটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিবে না। আমি আমার ভালো দেখে শুধু আপনার সঙ্গেই, প্লিজ আমাকে দূরে ঠেলে দেবেন না। রিশা এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবারও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো। কান্না থামছে না, তার বুকের ভেতর যেন ঝড় বইছে। আকাশের দুনিয়া মুহূর্তেই থমকে গেল। হঠাৎ করে রিশা এভাবে তাকে জড়িয়ে ধরবে তা সে কল্পনাও করেনি। মেয়েটার কান্নার শব্দে বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন অসহায়, এমন ভাঙা লাগানি তাকে কোনোদিন। জানে এই মেয়েটাকে কষ্ট দিতে তার কোনো অধিকার নেই, তবুও জীবনের বাস্তবতা যেন তার গলার কাটা। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেরিতে গল্পটি দেওয়ার জন্য দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।